শুধু বাংলা নয়, বিশ্ব সাহিত্যের জানা অজানা আকর্ষণীয় সব গল্প নিয়ে সাজানো আমাদের এই গপ্পলেন। গপ্পলেনের ট্রাফিক সিগন্যালে আপনারা শুনতে পাবেন ছোট থেকে বড় সব ধরনের গল্প। যেমন একাধারে আপনাদের জন্য থাকবে রোমাঞ্চকর ভৌতিক ডিটেকটিভ কাহিনী, তেমনই অন্যদিকে থাকবে প্রেম, থ্রিলার, অ্যাডভেঞ্চার কাহিনী। আর তার সাথে তো থাকছেই গপ্পলেন অরিজিনালস। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম। যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সাংস্কৃতিক অঙ্গন গপ্পলেন। আর ক্লিক করতে ভুলবেন না তার পাশে থাকা বেল আইকনটিতে। আর যুক্ত হন আমাদের সাথে নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। এছাড়াও আমাদের গল্প আপনারা শুনতে পাবেন আমাদের অফিসিয়াল স্পটিফাই চ্যানেল গপ্পলেনে। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। হেমেন্দ্র কুমার রায় জন্ম 18 এপ্রিল 1888 কলকাতায়। লিখেছেন কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ এবং গোয়েন্দা গল্প। তার কয়েকটি গল্প ও উপন্যাস থেকে তৈরি হয়েছে চলচ্চিত্র, যেমন যখের ধন, সাগরদ্বীপে যখের ধন, দেশ খোকার কাণ্ড ইত্যাদি। হেমেন্দ্র কুমার রায়ের সাহিত্য চর্চা শুরু মাত্র 14 বছর বয়স থেকেই। তার উল্লেখযোগ্য রচনা যখের ধন, আবার যখের ধন। আজকের গল্পটি আমরা নিয়েছি ভয় সমগ্র বইটি থেকে। গল্পে শের সিংয়ের চরিত্রে অসিত, অজিত সিংয়ের চরিত্রে সৌরভ এবং গল্পের সূত্রধর আমি অঙ্কন। গল্পের পাবলিসিটি এবং সাউন্ড ডিজাইনিং টিম গপ্পলেন। শুরু হচ্ছে আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। সেই রাইকেল থেকে আসছিলাম কলকাতায়। সেকেন্ড ক্লাস কামরায় আমি ছিলাম একলা। অচেনা লোকের মুখ দেখতে হবে না বলে মনটা হলো খুব খুশি। ট্রেনে মানুষ হয় বিশেষ রূপে স্বার্থপর। জানলার ধারে বসে খানিকক্ষণ দেখলুম চাঁদের আলো দিয়ে ধোয়া নির্জন পৃথিবীটাকে। ছবিতে আঁকা পাহাড় আর বন, মাঠ আর নদী। আরও দূরে চোখ চালালে মনে হয় সেখানে যেন গড়ে উঠেছে অজানা অচেনা অস্ফুট এক স্বপ্নরাজ্য। নির্জনতার ভিতর দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে ট্রেন গতি কমিয়ে প্রবেশ করল জনকোলাহল মুখর জামশেদপুর স্টেশনে। সেখানেই লুপ্ত হলো আমার একলা থাকার আনন্দ। হঠাৎই কামরার দরজা খুলে গেল সশব্দে। ভিতরে নিঃশব্দে এসে দাঁড়ালো এক বৃদ্ধ শিখের দীর্ঘ মূর্তি। তার সমস্তই মস্ত, লম্বা চওড়া প্রকাণ্ড দেহ, প্রকাণ্ড দাড়ি গোঁফ, প্রকাণ্ড পাগড়ি। বয়স 60-এর ওপরে বোধ হয়, কিন্তু বলিষ্ঠ দেহ, শীতে হয়ে রয়েছে সরল জ্যোষ্ঠীর মতো। সুতীক্ষ্ণ দৃষ্টির ভিতর দিয়ে বেরুচ্ছে যেন আগুনের ফিনকি। আগন্তুক এদিককার একখানা আসন দখল করলে লক্ষ্য করলুম তার সঙ্গে মোটঘাট কিছুই নেই। সে বেশি দূরের যাত্রী নয় ভেবে মনে মনে কিঞ্চিত আশ্বস্ত হলুম। শিখ যাত্রী আমার দিকে তাকিয়ে রইল নীরব নেত্রে। ভালো লাগলো না তার দৃষ্টির তীব্রতা। জানলা দিকে মুখ ফিরিয়ে বসলুম। পাহাড় আর জঙ্গল, আলোক আর অন্ধকার, নির্জনতা আর নিস্তব্ধতা। যদিও রেলগাড়ির শব্দ ভেঙে দিচ্ছিল স্তব্ধতাকে, কিন্তু এভাবে আর কতক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকা যায়? কবিরা হয়তো সারা রাত জেগে বসে পাহাড় প্রান্তরে বনে জ্যোৎস্নার উৎসব দেখতে পারেন, কিন্তু কবিতা লেখা তো দূরের কথা। মিলি কাকে বলে তাই আমি জানি না। আবার ভিতরের দিকে ঘুরে বসলুম। আবার দেখলুম সেই জাগ্রত জ্বলন্ত দৃষ্টি। অপরিচিত লোকটির আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকার অর্থ কি? এ হচ্ছে অভদ্রতা। কঠিন ভাষায় প্রতিবাদ করার ইচ্ছা ছিল, কিন্তু শিখের প্রকাণ্ড দেহের খাতিরে সেই ইচ্ছাটা দমন করতে বাধ্য হলুম। শক্তির বিরুদ্ধে বিরক্তি ব্যর্থ। ওই দৃষ্টিকে ফাঁকি দেবার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে বিছানায় লম্বমান হয়ে 2 চোখ মুদে ঘুমিয়ে পড়া। তারপরে লোকটা যদি আমার পানে চেয়ে সারা রাত কাটাতে চায় তাতে আমার আপত্তি নেই একটুকুও। আমি হিন্দি ভাষায় শুনলুম, বাবুজি কি এইভাবে ঘুমোবেন? জ্বালালে দেখছি। চোখ না খুলে বললুম, হ্যাঁ। ঘুমোবেন না? ভাবলুম
মন্দ আবদার নয়, আমি জেগে বসে থাকি আর উনি আমাকে দৃষ্টিবান দিয়ে ক্রমাগত বিদ্ধ করতে থাকুন সারা রাত ধরে। ঘুমাবো বই কি, আলবাদ ঘুমাবো। আবার শুনলুম, বাবুজি ঘুমোবেন না। কেন ঘুমাবো না? এ কামরায় ঘুমোলে আপনি বিপদে পড়বেন। বিপদ? হ্যাঁ। লোকটা বলে কি? এতক্ষণ পরে চোখ খুললুম, কারণ এরপরেও চোখ না খোলা হচ্ছে ডাহাবোকামি। দেখলুম ওদিককার আসনের উপর থেকে অদৃশ্য হয়েছে সেই বৃদ্ধের শিখ মূর্তি। কামরার মাঝখানে দাঁড়িয়ে আছে এক যুবক। চেহারা দেখে বোঝা যাচ্ছে সেও শিখ। সবিষয়ে উঠে বসলুম। বৃদ্ধ শিখই বা কোথায় গেল, আর এই যুবকই বা এখানে চলে এলো কেমন করে? ইতিমধ্যে ট্রেন তো কোথাও থামেনি। রীতিমতো হতভম্ব হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে, হতভম্ব ভাবটা লক্ষ্য না করে যুবক যেন নিজের মনে মনেই বলল, হ্যাঁ, বিশেষ করে এই কামরাটাই হচ্ছে বিপজ্জনক। ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে শুধুল, কেন? অজিত সিং এখানে বেড়াতে আসে। কে অজিত সিং? আমার শ্বশুর। অজিত সিং এর পরিচয়টা স্পষ্ট হলো না। বললুম, আপনার শ্বশুর এখানে আসেন বলে কি এই কামরাটা বিপজ্জনক? হ্যাঁ, অজিত সিং হচ্ছে হত্যাকারী। বোঝা যাচ্ছে নিজের শ্বশুর সম্বন্ধে যুবকের ধারণা খুব উচ্চ নয়। কিন্তু অজিত সিং লোকটা কি? হঠাৎ মনে একটা সন্দেহ জাগলো। জিজ্ঞেস করলুম, আপনার শ্বশুর কি বৃদ্ধ? হ্যাঁ। মস্ত লম্বা চওড়া দেহ? ঠিক। অজিত সিং বুড়ো, তবু এখনো খুব জোয়ান। কিন্তু তাকে কি আপনি দেখেছেন? যুবকের চোখে মুখে ও স্বরে উত্তেজনা। বললুম, কাকে আমি দেখেছি ঠিক জানি না, তবে জামশেদপুর থেকে এক বৃদ্ধ শিখ এই কামরায় উঠেছিল বটে। কখন যে নেমে গিয়েছে তা বলতে পারি না, বোধহয় আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। যুবক ব্যস্তভাবে কামরার এদিক থেকে ওদিক পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে আমার কাছে এসে দাঁড়ায়। তাহলে এর মধ্যে অজিত সিং এখানে এসেছিল? হায় হায়, এত করেও তাকে ধরতে পারলুম না। নিশ্চয় সে আমার ভয়েই পালিয়েছে। ধূর্ত শয়তান! আরে বাবুজি, তুমিও বেঁচে গিয়েছো। মানে? আমি এখানে না এলে তোমাকেও সে খুন করত। কি অপরাধে? অপরাধ কি আবার? বিনা অপরাধে। সে হচ্ছে হিংস্র পশুর মতো। এই কামরায় সে কয়েকজন যাত্রীকে খুন করেছে, তোমাকেও করত। গা শিউরে উঠল। এই যা বলছে তা কি সত্য? বৃদ্ধ শিখের সেই অসহনীয় দীপ্ত চক্ষুর কথা মনে হলো। তার দৃষ্টিতে একটা হিংস্র বন্য ভাব দেখেছি বটে। বাঘ হয়তো সেইভাবেই তাকায় শিকারের দিকে। যুবক বলল, অজিত সিং তাই আমাকে খুন করেছে, আর সেই অপরাধে তার ফাঁসি হয়েছে। ফাঁসির পরেও আমি তাকে ছাড়িনি। তার পিছনে পিছনে সর্বদা আমি ছায়ার মতো ঘুরি। আর কতকাল এইভাবে যাবে জানি না, কিন্তু একদিন না একদিন তাকে আমি ধরবই। আর শোনো বাবুজি, সে আমাকে খুন করেছিল এই কামরার ভিতরেই। সাবধান, খুব সাবধান। এখনো এই কামরা এলে তার মাথায় জাগে খুনের নেশা। সাবধান, সাবধান বাবুজি, সাবধান। ট্রেন একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে। যুবক হঠাৎ কামরার দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। যুবককে খুন করবার অপরাধে অজিত সিংহের ফাঁসি হয়েছে এবং তারপরেও ট্রেনে চড়ে ভ্রমণ করছে তারা দুজন। চমৎকার গল্প। কোনো গাঁজাখুরি উপন্যাসের লেখকও এমন উদ্ভট কল্পনা মাথায় আনতে পারেনি। ট্রেন ছুটেছে। খানিকক্ষণ বাইরের দিকে তাকিয়ে উন্মুক্ত যুবকের কথা ভাবতে লাগলুম। তারপরে মনে মনে হেসে আবার শয়নের উদ্যোগ করছি। হঠাৎ চোখে পড়ল অতিকার আসনে এ কি? চরম বিস্ময়ে মূর্তির মতো বসে আছে সেই বৃদ্ধ শিখ। তার জ্বলন্ত চোখ দুটো স্থির হয়ে আছে আমার দিকে। প্রথমটা আমার সর্বাঙ্গ আচ্ছন্ন হয়ে গেল দারুণ আতঙ্কে। হিংস্র হত্যাকারী অজিত সিং, যাত্রীদের সে খুন করে। আমার এখানে তার
আবির্ভাবের কারণ কি? এতক্ষণ কোথায় লুকিয়েছিল সে? তারপরেই মনে পড়ল সব কথা। আমি হো হো করে হাসতে লাগলুম। বড়ু সংকুচিত করে বৃদ্ধ বিরক্ত স্বরে বললে, হাসছো কেন? হ্যাঁ, তুমি কি অজিত সিং? আমার নাম তোমাকে কে বললে? তোমার জামাই। কে? শের সিং? সে আর কি বলেছে? তাকে তুমি খুন করেছো আর তার বিচারে তোমার ফাঁসি হয়েছে। সত্য কথা। আমি আবার হো হো করে হেসে বললুম, এই তোমরা শ্বশুর জামাই কেউ কম যাও না, এই ধন্য তোমরা। কিন্তু এইরকম ঠাট্টা ঠাট্টা? আরে ঠাট্টা নয় তো কি, চলন্ত ট্রেনে ওঠানামা করে যাত্রীদের মিথ্যে ভয় দেখে তোমরা কি আনন্দ পাও বাবা, জেনে রেখো এত সহজে কিন্তু ভয় পাবো না। অজিত সিংহের চোখ দুটো আরও তীব্র হয়ে উঠল, কিন্তু মুখে সে কিছুই বলল না। নিহত শের সিং আর ফাঁসি কাটে মৃত অজিত সিং দুজনেই জীবন্ত। দুজনেই হয়তো বিনা টিকিটে রেলপথে ভ্রমণ করছে আর খোশ মেজাজে করছে যাত্রীদের পিলে চমকে দেওয়ার চেষ্টা। এমন আজগুবি ঠাট্টার কথা কি কবে শুনেছে? দোহাই সিং মশাই, দয়া করে অমন কটমটিয়ে আমার দিকে চেয়ে থাকবেন না। ঠাট্টারও একটা সীমা আছে। হ্যাঁ, আপাতত আমাকে একটু ঘুমোতে দেবেন কি? নইলে এই অন্য কামরায় যেতে বাধ্য হব। পরে স্টেশন আসতে আর দেরি নেই। অজিত সিংহ গম্ভীর স্বরে ধীরে ধীরে বললে, তোমার ধারণা আমরা তোমার সঙ্গে ঠাট্টা করছি? হ্যাঁ নিশ্চয়ই। তোমার ধারণা আমরা জীবিত? আর তার বলতে? মূর্খ! অজিত সিং উঠে দাঁড়ালো আর কাঁধ থেকে পৈতার মতো বন্ধনীতে ঝুলানো কৃপান দুলে উঠল। জলজল করছে তার দুটো নৃশংস চক্ষু। মনে মনে প্রমাদ কোণে ভাবলুম, ব্যাপার তো সুবিধার বলে মনে হচ্ছে না। ঠাট্টা এইভাবে সাংঘাতিক হয়ে উঠবে নাকি? শ্বশুর আর জামাই দুজনেই নিশ্চয়ই উন্মাদগ্রস্ত। ঘুম থেকে উঠে কার মুখ যে দেখেছি, আজকে যাত্রা শুভ নয়। প্রচণ্ড স্বরে অজিত সিং বললে, শের সিং, শের সিং, তুমি হচ্ছ আমার দুষ্টু গ্রহ। কুক্ষণে আমি তোমাকে হত্যা করেছিলাম। আমার কাছ থেকে অনেক শিকার তুমি কেড়ে নিয়েছো, কিন্তু আজ আর তুমি পারলে না। তুমি হাসছো জেনেই আমি গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু তুমি বিদায় হওয়ার পর আবার আমি ফিরে এসেছি। এবার এবার আমার হাত থেকে কেউ আর শিকার ছিনিয়ে নিতে পারবে না। এবার জয় হব আমি। এবার জয় হব আমি। কি ভীষণ সেই অট্ট হাসি! ফেটে গেল আমার যেন কান। কাঁপতে কাঁপতে আমি উঠে দাঁড়ালাম। অচম্বিতে নেমে গেল কামরার আলো। বিস্ফারিত চোখের সামনে দেখলুম নীলবর্ণ অগ্নিতে ভরা দুটো নিষ্ঠুর ক্রুদ্ধ বুভুগু দৃষ্টি ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। পায়ে পায়ে পিছুতে পিছুতে কামরার এক প্রান্তে গিয়ে দাঁড়ালাম। সেই অপার্থিব ভয়ঙ্কর চোখ দুটো তখনও যেন দাউ দাউ করে চলছে। দৈব গতিকে হাত লেগে গেল বৈদ্যুতিক বাতির চাবিতে। দপ করে আবার জ্বলে উঠল আলো। সঙ্গে সঙ্গে বাইরে দেখা গেল সারি সারি বৈদ্যুতিক আলো। জনতার কণ্ঠস্বর। ট্রেন প্রবেশ করেছে খড়গপুর স্টেশনে। কামরার ভিতরে দাঁড়িয়ে আছে একলা। কোথায় অজিত সিং আর কোথায় সে জ্বলন্ত চক্ষু? আমার মাথা কি হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল? আমি কি এতক্ষণ ধরে দুঃস্বপ্ন দেখছিলাম? স্বপ্নই হোক আর যাই হোক বাবা, আমি আর এ কামরায় নয়। চুলোয় যাক একলা থাকার আনন্দ। আমি চাই এখন জনতা পরিপূর্ণ এক কামরায়। বসবার জায়গা না পেলেও দাঁড়িয়ে যেতে রাজি আছি। তাড়াতাড়ি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করলুম, কুলি কুলি, তাড়াতাড়ি তাড়াতাড়ি! শুনলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা জ্বলন্ত চক্ষু। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।